জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। সেই সঙ্গে আহতদের পাশে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মাহমুদুর রহমান সৈকতের বড় বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। সাবরিনা আফরোজ শ্রাবন্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা তো সরকার দিয়েছে, কিন্তু এ নিয়ে তাদের আন্দোলন এবং বিক্ষোভ করতে হলো কেন? আচ্ছা, প্রথমত আমি বলবো যে সরকার থেকে আমার মনে হয় যে তারা অর্ডার করেছে ঠিকই, কিন্তু যারা দায়িত্বরত আছে, সরকার তো নিজে যে সবার ট্রিটমেন্ট দিবে না, কিংবা সবাইকে নিজে ঘরে যে টাকা দিয়ে আসবে না। যারা দায়িত্বরত আছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু একেবারে যারা আহত আছে তাদের কাজ পর্যন্ত, তাদের কিছুটা অবহেলা আছে। আমরা সবাই এটা একেবারে আমাদের সামনে ভিজিবল যে আহত যারা তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। তো এটা নিয়ে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে কিছুটা অবহেলা আছে বলে আমার কাছে মনে হয়। আমি যদি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কথা বলি, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে স্নিগ্ধ ভাইয়া, মানে আমাদের যে মীর মুগ্ধ ভাইয়ার ভাই, যমজ ভাই স্নিগ্ধ ভাইয়া, এবং সেই সাথে তাদের যে বড় ভাই মীর দীপ্ত ভাইয়া, তারা কিন্তু দিন রাত এক করে পরিশ্রম করতেছে। আমি নিজে যতটুকু দেখলাম, তাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করে দেখলাম, ভাইয়ারা কিন্তু নিজেদের ভাইয়ের যেই জিনিসটা, অর্থাৎ মুগ্ধ ভাইয়ার যে মামলার বিষয়টাকে পিছায় তারা এই জিনিসগুলো নিয়ে আহতদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় প্রবলেমটা আসলে তাহলে যারা দায়িত্বরত আছে, অর্থাৎ গভর্নমেন্ট যাদেরকে হচ্ছে অর্ডার করছে, প্লাস একদম ডক্টর লেভেল পর্যন্ত, তাদের মাঝখানে কিছু প্রবলেম আছে। আরেকটা কথা হচ্ছে যারা আহত তাদের মাঝখানে হচ্ছে মানে সংঘবদ্ধতা নেই। কারণ গতকাল আমরা দেখেছি একটা প্রবলেম হয়েছে, তো সেখানে দেখে থাকবেন যে তাদের মাঝখানেই নিজেরাই কনফিউজ ছিল যে কি করবে। তো আমার মনে হয় তাদের মাঝখানে একটা সংঘবদ্ধতা আনা উচিত। এতে করে কি হবে, তারা প্রপার ট্রিটমেন্টটা পাবে। তারা কোথাও যদি প্রবলেম ফেস করে সেটা সাথে সাথে জানাতে হবে, কারণ আমরা এখন যে সিচুয়েশনটা আছি আমরা কিন্তু কথা বলতে পারি। আমাদেরকে কেউ মানে বলবে না যে তোমরা এটা বললা কেন, ওটা বললা কেন। কারো প্রবলেম হলে, ভুল হলে আমরা অবশ্যই ধরায় দিব, আমরা সমালোচনা করব, ধরায় দিব, এটাই। শ্রাবন্তী, একটি বিষয় আপনাকে বলি যে যে গণঅভ্যুত্থান হয়েছে তারপরে তো আসলে খুব বেশি সময় পার হয়নি, সবকিছু গুছিয়ে আনতেও তো সময় লাগবে। আপনি যে সমন্বয়ের কথাটি বারবার বলছেন, সেক্ষেত্রে বৈঠকে আলোচনায় আগামী 5 কার্যদিবসের তারা লিখিত রূপরেখা দেওয়ার কথাও বলেছেন। সেক্ষেত্রে এতে কি কি বিষয় থাকছে বলে আপনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন? আচ্ছা, আমি আসলে এখনো এই বিষয়টা সঠিক জানি না, তো আমি এই জন্য বলতে পারছি না। আমার আগে দেখতে হবে অ্যাকচুয়ালি তারা যে 5টা জিনিস দিয়েছে, কিন্তু তারা অবশ্যই এটা চায় যে তাদের একটা প্রপার ট্রিটমেন্ট হোক। আমি নিজে হচ্ছে গণস্বাস্থ্যতে গিয়েছিলাম, সেখানে কয়েকটা ভাইয়ার সাথে আমার দেখা হয়। তারা প্রচন্ড মানে মানবেতর জীবন যাপন করতেছে, ট্রুলি মানে এত কষ্ট, এত ব্যথা, সেগুলা দেখার পরে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ভালো ট্রিটমেন্ট দরকার, সেটা যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশের বাহিরে বিদেশে নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া উচিত। কারণ আমরা জানি আমাদের বর্তমান সরকার কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়ায় আছে। আর সেই সাথে যারা আহত, তারাও কিন্তু কি আন্দোলনের একটা পার্ট, তারা হচ্ছে আন্দোলনের রাজ সাক্ষী, তারা ওই জায়গায় ছিল, আল্লাহ রহমতে বেঁচে ফিরত আসছে, কিন্তু তারা সুস্থ নাই। তো আমাদের উচিত মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের প্রপার ট্রিটমেন্ট দেওয়ার। এটা সেক্ষেত্রে আপনি নিজেও তো বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন, অনেকের সাথে কথা বলেছেন, অব্যবস্থাপনার অভিযোগও করছেন আহতরা। আপনার চোখে আসলে কি কি অব্যবস্থাপনা ধরা পড়েছে? আমি হচ্ছে শুধু গণস্বাস্থ্য মেডিকেলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি আসলে আমার চোখে যদি বলি, আমি তো আসলে অল্প কতক্ষণ সময় ছিলাম, আমার চোখে তো অব্যবস্থাপনা ধরা পড়বে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি সেখানে যে একটা ছেলের সাথে কথা বলে জানতে পারলাম, তাকে নাকি অ্যানেস্থেশিয়া না দিয়ে পায়ের মধ্যে ড্রিল করে দিল। তারপর হচ্ছে রক টেস্ট না করে, যে অবহেলার লিমিটটা আপনি দেখেন। রক টেস্ট করা লাগে একটা বডির পার্ট, যখন আপনি কেটে ফেলবেন একটা রক টেস্ট নাকি করে, ওই রক টেস্ট না করে একটা ছোট্ট বাচ্চাটার পা কেটে ফেলে দিছে। এখন আপনি বলেন, এমন যদি হতো যে রক টেস্ট হতো কিন্তু ওর পাটা কিন্তু চাইলে বাঁচানো যাইতো যদি ডাক্তার চাইতো, এখন আমরা কি বলতে পারি, ডাক্তারের কাছেও তো তাহলে বাচ্চাগুলো সেফ না। নিশ্চয়ই ওই ডাক্তারগুলো হচ্ছে আমাদের স্বৈরাচারপন্থী ডক্টর ছিল, এই কারণে হচ্ছে আহ এই কাজটা করছে, তাই না?
একটা ছোট ছোট বাচ্চা, তাদের হাত পা নাই, তাদের ভবিষ্যৎ কি? এই যে আমি দেখে আসছি, ক্লাস 8-এ পড়ে ছেলেটা, জ্বর ছিল 104 না 5 ডিগ্রি, ওকে নাপা হচ্ছে লিকুইড দিচ্ছিল স্যালাইনের থ্রুতে, ছেলেটা হচ্ছে পা নাই, জ্বর, অসুস্থ, কি রকম যে একটা সিচুয়েশন বলে বোঝানো যাবে না। আর প্রত্যেকটা মানুষই দেখবেন তাদের আলাদা আলাদা গল্প আছে, এই হয়েছে তার সাথে কোনো না কোনো, ইচ অ্যান্ড এভরি পার্সন যদি ধরে ধরে কথা বলেন আহতদের মাঝখানে, প্রত্যেকের এক একটা গল্প আছে যে তাদের সাথে কি বাজেভাবে আচরণ করা হয়েছে। শুরুর দিকে হচ্ছে হসপিটালের অনেক ডক্টর তাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, এটা কিন্তু কাম্য না। তারা কিন্তু আমাদের দেশটাকে, আমরা যে বলি নতুন স্বাধীনতা বা হচ্ছে ফ্রিডম 2.0, তো এই জিনিসটাতে কিন্তু তাদের অনেক বড় অবদান আছে, যারা তাদের শহীদ সর্বোচ্চ হয়েছে। ত্যাগের বিনিময়ে এটি এসেছে। জি, সাবরিনা আফরোজ শ্রাবন্তী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।